হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি ডেসনি কলমে কালার কুইন। থাপড়া মহল। সকালবেলা আকাশের ঘুম ভেঙে গিয়েছে। উন্মুক্ত শরীরে তার বুকের উপর একটা মেয়ে শুয়ে আছে। তাকে হালকা চোখে দেখল। কালকে লাল জামা পরা মেয়েটা। তার দেহে লাল জামাটির কোনো বংশ নেই। তার লাল জামাটা মেঝেতে পড়ে আছে। মেয়েটির মুখে চুলে ঢাকা। তাকে দেখে আকাশের রাগ হলো। সঙ্গে সঙ্গে মেয়েটিকে ডান পা দিয়ে লাথি মেরে মেয়েটিকে মেঝেতে ফেলে দেয় এবং মেয়েটিও সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে যায়। আকাশ বিছানা ছেড়ে শার্ট পরে বলে, আমার কাজ হয়ে গিয়েছে। তুই এখনও দাঁড়িয়ে রয়েছিস কেন? তুই আগে চলে যেতে পারলি না? চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোকে আবার যদি লাগে আমি তোকে ডেকে নেব। মেয়েটি কোনো কথা বলেনি, কারণ জানে তার কাজ শেষ হয়ে গিয়েছে। তাই সে কোনো রকমের জামাটা কুড়িয়ে বাইরে বের হয়ে যায়। দরজা ঠেলে এরপরে আরেকটা মেয়ে আসলো। সে একমাত্র আকাশের বউ। সেই মেয়েটি দরজা ঠেলে ভিতরে ঢুকতেই আকাশ বাঁকা হেসে তাকে টেনে নেয় বুকে। বুকে টেনে নিয়ে বলল, সোনামণি, তোমার কি রাগ হয়েছে? থুতনি ধরে মুখটা নিজের দিকে ফিরিয়ে এনে বলে, সরি গো, তোমাকে আজ রাতটা আমি দেব, ঠিক আছে? তোমার সব দুঃখ দূর করে দেব, ঠিক আছে তো? কিন্তু এখন আমার প্রচুর কাজ আছে। মেয়েটির মুখটার সঙ্গে সঙ্গে নাক মুখ কুঁচকে ফেলল। সে তার বাঁধন থেকে বেরিয়ে আসতে চাইলে আকাশ তাকে আরও শক্ত করে ধরল। ছাড়ানোর মতো চেষ্টা করো না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আর আমি কতটা খারাপ হতে পারি সেটা তুমি নিশ্চয়ই জানো, সোনামণি। এই কথা শুনে মেয়েটার চোখে জলে টইটুম্বর হয়ে গেল। আকাশ বলে, ওহ সোনামণি, কাঁদছো কেন? তোমাকে কি আমি তোমার অনেক বছর আগে এক্স থেকে আলাদা করেছি বলে আবার কাঁদছ? তখন তো তুমি নিজে আমার কাছে শিক্ষায় এসেছিলে, তাই নাকি? নাকি আমি তোমাকে জোর করে নিয়ে এসেছি, সেটা বলো আমাকে। গলাটা টিপে ধরল। মেয়েটির শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। মেয়েটি অনেক কষ্টে মুখ ফুটে বলল, না না, আমি তোমার কাছে নিজের স্বেচ্ছায় এসেছিলাম। সেটাই আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে। আকাশ এবার বলল, গুড, এটা যেন মনে থাকে। আর তোমাকে তোমার কথা অনুযায়ী তোমাকেই বিয়ে করেছি। না হলে তোমার মতো দ্বিতীয় মহিলাকে বিয়ে করার আমার কোনো ইচ্ছাই নেই। আকাশ তার গলাটা ছেড়ে তাকে একটু দূরে ঠেলে দিয়ে হাসতে হাসতে সে ফ্রেশ হয়ে গেল। আকাশ ফ্রেশ হতে গেলেই মেয়েটি কাশতে কাশতে তার আঁচল দিয়ে মুখ চেপে খপ করে মাটিতে বসে পড়ে। নিঃশব্দে কাঁদতে কাঁদতে বলে, আমি মনে হয় আগের জীবনটাই ভালো ছিলাম। আমি কি ভুল করলাম? কেন আসতে গেলাম? এখন তো ফিরে যাওয়ার কোনো উপায় নেই। এটা কেন করলাম? কাঁদতে কাঁদতে নিজে শক্ত করে আবার উঠে গিয়ে আলমারি থেকে আকাশের জামা কাপড় বার করে দিয়ে সে তার নিজের কাজে চলে গেল। ওয়েস্ট বেঙ্গল। মাকে তো আমি কোনো রকমে পাঠিয়ে দিলাম। এরপর আমি বিছানা ছেড়ে আমার ঘরে থাকা বড় একটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কতক্ষণ দেখলাম। চুল এলোমেলো, সবে ঘুম থেকে উঠেছি সেটা বোঝাই যাচ্ছে। এরপর নিজের ভালো করে চেক করে দেখলাম আমার ডান হাতে অসভ্য লোকটার অনেকখানি রক্ত শুকিয়ে লেগে রয়েছে। আর আমার কালকে পরে থাকা টপটাতেও অনেকখানি রক্ত লেগে রয়েছে। আমার টপটা কালো থাকায় সেটা খুব একটা বোঝা যাচ্ছে না। আমি নিজেকে বললাম, সঞ্চনা, যদি মা দেখে এটা তাহলে তো তুই শেষ। এরপর আমি আলমারি থেকে একটা সুন্দর ফুল হাতার টপ আর ব্লু কালারের জিন্স বার করে নিয়ে ফ্রেশ হতে গেলাম। কিছুক্ষণ পরে ভালো করে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা ভালো করে একটা উঁচু করে পনিটেল করলাম। আর আমার কালকের টপটা ভালো করে ধুয়ে ব্যালকনিতে মেলে দিয়েছি, যাতে মা ধরতে না পারে। আমার রেডি হতে গিয়ে 10 মিনিটের বেশি হয়ে গেছে। নিচ থেকে মা ডেকে যাচ্ছে, জমিদারের বেটি, হলো তোর? আমি চেঁচিয়ে বললাম ঘর থেকে, হ্যাঁ হয়ে গেছে। এই বলে কোনো রকমে আমার স্কেচবুক আর আঁকার যাবতীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেলাম ঘর থেকে। থুপথাপ করে পা ফেলে নিচে নেমে এলাম। নিচে নেমে আসতেই মা যেন ফায়ার হয়ে রয়েছে, আর বাবা রীতিমতো ভাবলেশীন হয়ে পেপার পড়ে যাচ্ছেন। আমাকে দেখে মা বলল, এই এসেছেন, সকাল হয়েছে আর আঁকার জিনিসপত্র নিয়ে নিচে নেমে পড়েছে। এখন উনি সাইকেল নিয়ে বেরিয়ে যাবে, আর সারাটা দিন পাত্তা পাবো না। ঠিক 12টা হবে, তখনই উনি আসবেন। হ্যাঁ রে, তুই একটু চুড়িদার পরতে পারিস না? ফুল হাতা টপ আর জিন্স পরিস। আমি এবার মাকে বললাম,
আচ্ছা মা, তুমিই তো বলো যে আমার হাতের ট্যাটুটা ঢেকে রাখতে। এবার ট্যাটু ঢাকতে গেলে তো ফুল হাতা জামা পরতেই হবে। আর আমি না ওইসব চুড়িদার টুড়িদার পরতে পারবো না। আমার টপস যথেষ্ট লম্বা আছে। বলবার সঙ্গে সঙ্গে বাবা আমার দিকে চোখ বুলিয়ে বললেন, হ্যাঁ ঠিকই তো আছে, অনেকখানি লম্বা। বেশি তো শর্ট না, দেখা যাচ্ছে। সেরকম কিছু দেখা যাচ্ছে না তো। এরপর মহুয়া আমার দিকে তাকিয়ে ভালো করে দেখলো, সত্যিই তাই। টপটা পিঙ্ক কালারের, অনেকটাই ট্যাটু থেকে আছে, দেখতে অদ্ভুত লাগছে। আর সামনে দিয়ে গলাটা বন্ধ, হালকা করে একটা চুল বাঁধা। মহুয়া বলল, ঠিক আছে, তোর সাজ ঠিক আছে, কিন্তু চুড়িদার পরতেও তো দেখতে ইচ্ছে করে। আমি বললাম, ও আমার চুড়িদার পরতে ভালো লাগে না। আর আমি তো সবসময় অনেকটা লম্বা লম্বা করে টপ কিনি, যাতে আমারও অসহ্য না লাগে। আমি ওরকম শরীর দেখিয়ে বেড়াই না ছেলেদের। আচ্ছা ঠিক আছে, খাবার হয়েছে? দাও, আজকে আউটডোর ড্রয়িং আছে, আঁকতে হবে। বাবা বললেন, তাহলে আজকে কি আঁকবি? আমি বললাম, দেখি, আমাদের সামনে তো একটা পার্ক ভালো আছে, ওখানে যদি ভালোভাবে বুঝতে পারি সেটা আঁকবো। দেখি, নিউ টাউনের ওইদিকে যাব, যদি কোনো ভালো দৃশ্য পেয়ে যাই। এরপর বাবা বললেন, আমাদের এই নিউ টাউন শহরে তুই ভালো দৃশ্য কোথায় পাবি রে? আমি বললাম, দেখি। আমরা সবাই মিলে ডাইনিং টেবিলে এসে ব্রেকফাস্ট করতে বসলাম। অমলেট আর জুস দিল খেতে, বাবাকে দিল ওস্ট খেতে। মুহা বলল, তাহলে রুচিরাকেও সঙ্গে করে নিয়ে যা, ওর তো নাচ সবসময় থাকে না। তাহলে তোরা দুজনে একসাথে থাকলে আমি নিশ্চিন্ত হয়ে থাকতে পারি। আমি মনে মনে বললাম, রুচি যদি এবার আমার বাড়িতে আসে তাহলে সে সপাটে মার সামনে কালকের রাত্রের কথাটা ঠিক বলে দেবে, কারণ ও যা পেট পাতলা। তারপর আমিও পুরো কুচি হয়ে যাব। আমি মেয়েকে হেসে বললাম, না না থাক, দরকার নেই, ওরও কত কাজ থাকে, আমি একাই চলে যেতে পারবো। আর আমি তো এখন বড় হয়েছি না, একা চলতে পারবো তো। আচ্ছা বাবা, তোমার কি কোনো কিছু লাগবে, ওষুধ? তাহলে বলো, আমি নিয়ে আসবো। পল্লব এবার হেসে বলল, না রে বাবা, থাক, লাগবে না, ওষুধ আছে, তুই তো আগের মাসে এনে দিয়েছিলি, এখনও আছে, তুই আঁকতে যা। আমি বললাম, ঠিক আছে, আমি তাহলে এখন বের হই। এই বলে খেয়ে কোনো রকমে সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম আঁকার আউটডোর ড্রয়িং স্পট খুঁজতে। সঙ্গে সঙ্গে আমার ফেরারি ফ্লোন্টিং ছুরি আর আঁকার জিনিসপত্র আর ফোন। গ্যাংটক। অভিক ও আথিরূপের দুজনের গভীর আলোচনার পরে হঠাৎ করে আথিরূপ বলে ওঠে, আমি আমার মাইন্ড চেঞ্জ করেছি, তুই এখন রেডি কর। রাত্রিবেলা পর্যন্ত আমি স্পেশাল মেনু করব না, আমি যা করব সকালবেলাতেই করব। কারণ আমি রাত্রিটা একটু নিশ্চিন্তে ঘুমাতে চাই, কারণ চট করে যদি ঘুমটা ভেঙে যায় তাহলে একদমই আর ঘুমাতে পারবো না। তুই কার্ড দিয়ে রেডি করতে বল, আমি 1 ঘন্টার মধ্যে সব কিছু রেডি চাই। অভিক কথাটা শুনে পুরো অবাক হয়ে গেল, মনে মনে বলল, এই তো বলল, এখন আবার মাইন্ড চেঞ্জ করে। উফ, এই ছেলেটাকে নিয়ে পারা যায় না। অভিক বলল, কেন? রাত্রিবেলা করলেই তো ভালো হতো না? অভিকের এই কথা শুনে আথিরূপ সঙ্গে সঙ্গে উচ্চ গলায় বলে ওঠে, প্রশ্ন করিস? অভিক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ জানি, আথিরূপ কারোর প্রশ্নের ডিকশনারি নয়। আচ্ছা ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এই বলে সে তার বড় লম্বা চুলে হাত বুলিয়ে নেয়। অভিক কেবিন থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যেতে যেতে মৈত্রীর সঙ্গে তার ধাক্কা লাগে। সম্ভবত মৈত্রী কোথাও যাচ্ছে, ধাক্কা লাগাটাই স্বাভাবিক। অভিকের সঙ্গে সঙ্গে মাথাটা গরম হয়ে যায়। করিডোরে গার্ডরা এসে দাঁড়ায়। মৈত্রীর বড় বড় চোখ অভিকের দিকে তাকিয়ে থাকে। অভিক বন্দুকটা বের করে মৈত্রীর মাথার সামনে তুলে ধরে বলে, আর একবার যদি আমার সঙ্গে ধাক্কা লাগানোর চেষ্টাও করিস না, তোমাকে আমি এখানে মেরে ফেলে রেখে দেব। মৈত্রীর চোখ বড় বড় হয়ে যায়। সে স্তব্ধ হয়ে অভিকের দিকে তাকিয়ে থাকে। অভিক বিরক্ত হয়ে বলে, উফ, মেয়েটা কি বিরক্তিকর। তোমাকে আমি বলেছি তুমি তাকাবে না, চোখ নামিয়ে কথা বলো। আর যাও যেখানে যাচ্ছ, নিঃশব্দে মাথা নিচু করে চলে যাও। মৈত্রী মাথা নিচু করে চুপচাপ চলে যায়। অভিক যেতে যেতে বন্দুকটা পেছনে গুজে দিয়ে বলে, মেয়েটাকে নিয়ে পারা যায় না, এটা শুধু আমার গা হাতের বাঁধা বিরক্তিকর একটা জিনিস। আথিরূপ আছে বলেও বেঁচে যায়।
না হলে ওকে আমি কবে যে শেষ করে ফেলতাম তার ঠিক নেই। আর চেয়ে থাকে এসব আলতু ফালতু বলতে বলতে সে বেসমেন্টের দিকে যায় আথিরূপের হুকুম মানতে। এরপর আথিরূপও বেরিয়ে যায় মেনশনের দক্ষিণ দিকে একটি রাজকীয় ঘরের মধ্যে, যেটা লক করার ডিজিটাল ব্যবস্থা থাকলেও দেখতে বেশ সাবেকিয়ান। বড় দুটো দরজা মোড়া, দরজাগুলোর গায়ে বিভিন্ন রকমের আগেবুকি। ঘরটা ভারী বস্তুতে তৈরি, সম্ভবত লোহা বা অন্য কোনো শক্ত ধাতু দিয়ে। আথিরূপ ডিজিটাল লকটা খুলে তার ফিঙ্গারপ্রিন্ট দেয়, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। ঘরটার ভেতরে পুরো অন্ধকার, কিছুই দেখা যায় না। ঘরের মাঝখানে একটা বড় স্তম্ভের মতো বস্তু, তার উপরে পুরনো বাছাই করা একটি ডায়েরি, আর ডায়েরির চারপাশে কাচের আবরণে ঘেরা একটা বক্সের মতো গঠন। আথিরূপ সেই কাচের আবরণটা তুলে ডায়েরিটা হাতে নেয়, সঙ্গে সঙ্গে একটা হালকা আলো বেরিয়ে আসে, ডায়েরিটার আপনা আপনি খুলে যায়। ডায়েরিটার পাতাগুলো বেশ পুরনো, খসখসে পাতায়। প্রথম পাতায় আঁকা রয়েছে আথিরূপের ডান হাতের ট্যাটু, পাশেই তার সম্পর্কে লেখা ধাঁধার মতো কিছু। কালো জগতের সঙ্গে মিশবে পবিত্র গোলাপের ছায়া, সেই গোলাপটি হবে কাঁটাযুক্ত, তবে কি হবে পূর্ণ হৃদয়। সেই হৃদয় একবার জুড়লে মুক্ত হবে, হবে না কোনো দিনই। তার ঠিক নিচে বাঁ দিক করে আঁকা একটি অর্ধেক হৃদয় চিহ্ন পাশে টানা, যেটা পৃথিবীর আরেক প্রান্তে অন্য কারো হাতে রয়েছে। তার পাশেই লেখা রয়েছে আরেকটি ধাঁধা, সেই পবিত্র গোলাপের চিহ্ন, জাতীয় আছে কাটা, কিন্তু মনে থাকবে পবিত্র, থাকবে না কোনো অন্ধকার। তারা দুজনে যুক্ত হলে একে অপরের পরিপূরক এবং ক্ষমা কবচ। 22-এ পড়লে দুবার হবেন টান, তবে গিয়ে বোঝা যাবে সেই ডানা হৃদয়ের উপযুক্ত। এতক্ষণ আথিরূপ তার বাদামি চোখ দিয়ে ধাঁধাগুলো পড়ল, যতটুকু বুঝতে পারল সেটা একবার টান অনুভব করেছে, আরেকবার হলেই বোঝা যাবে। মনে মনে বলে অনেক ধাঁধা আছে যা সলভ করতে হবে। ক্লিন শেপ মুখে হাত বোলায়, অবশ্য মা বলেছিলেন ওপর থেকে আমাদের দুজনের ঠিক করে দেওয়া, আমরা একে অপরের পরিপূরক। সত্যিই কি তাই? আমি তো নয়, মাই হার্ট, তোমাকে খুব মিস করছি। এই বলে সে আবার ডায়েরিটাকে যথাস্থানে রেখে দরজাটা টেনে বন্ধ করে দেয়। তারপর ধীরে ধীরে বেসমেন্টের দিকে চলে যায়। ব্ল্যাক হোল বেসমেন্ট। বেসমেন্টে গিয়ে আথিরূপ দেখে সব কিছুই ঠিক আছে, সব কিছু রেডি। ধারালো চপার, সঙ্গে একটা বড় ছুরি, যাতে ফিস ফিস করে কাজ করা যায়। আথিরূপ একটা গার্ডকে ইশারা করলো তার হ্যান্ড গ্লাভসটা নিয়ে আসতে। সঙ্গে সঙ্গে গার্ডটা কালো রঙের হ্যান্ড গ্লাভস নিয়ে এলো। আথিরূপ দুই হাতে তার কালো গ্লাভসটা পরে নিল। অভিক পাশে দাঁড়িয়েছিল। আজ পর্যন্ত এই রহস্যটা সে খুঁজে পায়নি। আথিরূপ যখনই মিশনে যায় কিংবা বেসমেন্টের কোনো কাজ করে, যত নোংরাই কাজ হোক, সে গ্লাভস পরবেই। অভিক সাহস পায় না প্রশ্ন করতে, কারণ সে জানে প্রশ্ন করলে উত্তর সে পাবে না। আথিরূপ গ্লাভস পরে সামনে রাখা গার্ডের দিকে এগিয়ে আসে। অভিক আগে থেকে গুলি করে গার্ডটার অবস্থা একেবারে বেহাল করে রেখেছে। আথিরূপ অভিককে ইশারা করে বলে একটা চেয়ার আনতে, আর গার্ডটার মুখে কস্টিপ খুলে দিতে। অভিককে মুখের টেপটা টান মেরে খুলে দেয়। গার্ডটা একদিকে মাথা হেলিয়ে পড়ে যায়। অভিক আরেকটা গার্ডকে ইশারা করে আথিরূপের জন্য একটা চেয়ার এনে দেয়। আথিরূপ সেই চেয়ারটা টেনে এনে গার্ডটার মুখোমুখি বসে এবং বলে কত টাকা পেয়েছিলি। প্রথমে উত্তর না পেয়ে আথিরূপ সামলাতে না পেরে গার্ডটার মুখে একটা খুশি মেরে দেয়। গার্ডটার একটু জ্ঞান ফিরে আসে, বলে বেশি না, 5 কোটি টাকা। আথিরূপ হেসে বলে কোন হাত থেকে নিয়েছিলি? অভিক সঙ্গে সঙ্গে বলে মনে হয় ডান হাত দিয়ে নিয়েছিল। আথিরূপ বলে আচ্ছা অভি, কোন কান দিয়ে কথা বলছিল একটু বলবি তো? মানে কোন কান দিয়ে ফোনটা ধরেছিল? অভিক বলে বা কান দিয়ে। আথিরূপ বলে আচ্ছা ঠিক আছে। সে উঠে গিয়ে তার প্রিয় চপারটা নিয়ে আসে।
এই বলে সে গার্ডের বা কানের একটা অংশ কেটে ফেলে এবং সেটা একটা বোলের মধ্যে রাখে। সঙ্গে সঙ্গে রক্ত ছড়ছড় করে পড়তে থাকে। এই দৃশ্য অভিকের চেনা, তাই সে নির্বাক থাকে। এরপর আথির গার্ডের ডান হাত কেটে ফেলে। ডান দিক থেকে দেশরোদ বয়ে যায়। লোকটা ব্যথায় কাতরাতে কাতরাতে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। হাতটা কাটার সময় কিছু রক্ত আথিরূপের নাক, মুখ, জামার ওপর ছিটকে পড়ে। তার মুখে এবং তার বাদামি রঙের চোখ দুটোয় শুধু একটা পৈশাচিক আনন্দ এবং বাঁকা হাসি। সে নিস্তব্ধ। ওই লোকটার কাটা হাতটা এক করে সুন্দর করে পিস করতে থাকে। আঙুলগুলো কুচি কুচি করে কেটে ফেলে। সব ওই বোলের মধ্যেই রাখে। এরপর গার্ডটাকে ইশারা করে বলে, এই খাবারটা পুরোটাই আরাকে দিয়ে দেবে, আর দেখবে যেন এটাও খায় এটা। যদি না খায় তাহলে দরকার হলে সিদ্ধ করে নেবে, কারণ ও তো সিদ্ধ ছাড়া খেতে পারে না। যদি না খায় সিদ্ধ করা হবে। তারপর আরেকটা গার্ডকে বলে, এই দেহটা পার্সেল করে অক্ষয়ের ঠিকানা পাঠিয়ে দিও। আমি যেন কোনো নিয়মের কোনো ভুল দেখতে না পাই, তাহলে এর থেকে ভয়ঙ্কর অবস্থা হবে প্রত্যেকের। কিছুক্ষণের মধ্যে বেসমেন্টটা রক্তে পরিপূর্ণ হয়ে যায়। সে তার হ্যান্ড গ্লাভস খুলে একটা গার্ডের হাতে দিয়ে বেসমেন্ট থেকে সে বেরিয়ে আসে। তার পেছনে পেছনে অভিকও বেরিয়ে এসে নিজের ঘরে চলে যায়। আমার ফেরারি ব্ল্যাক কালারের সাইকেলটা চালিয়ে একটা পার্কের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ চিন্তা করলাম। এখানকার দৃশ্যটা আঁকা যাবে। এমনিও আজকে খুব সুন্দর, হালকা হালকা মেঘলা। এই মেঘলাগুলো আর এই আকাশ আমার খুব ভালো লাগে। আর এই আবহাওয়াটা আমার সাইকেলিং করার জন্য খুব উপযুক্ত। পার্কটা অনেকটা বড়, চারপাশে সবুজে ঘেরা। মাঝখানে কতগুলো চেয়ার, সেখানে কতগুলো কাপল বসে আছে। আমি বললাম, কাপলদের জন্য এসব পার্ক, আমার মতো সিঙ্গেলদের জন্য না। তাই ওই রকম ভেবে আমার সাইকেলটা চালিয়ে আমি গেলাম কলকাতার নিউ টাউনে। সাইকেল চালিয়ে চললাম। মাঝখানে যেতেই আরেকটা বিপত্তি ঘটল। কোথা থেকে একটা সাদা গাড়ি ঠাস করে মেরে দিল। আমার সাইকেলটা নিয়ে আমি সাইডে পড়ে গেলাম। সেরকম কিছু আমার লাগেনি, কিন্তু আমার সাইকেলটার ক্ষতি হয়ে গেছে। আমার সাইকেলের পেছনের টায়ার পেছনের দিকে পুরো চ্যাপ্টা হয়ে গেছে। আর আমার ড্রয়িংয়ের জিনিসপত্র এক সাইডে গিয়ে পড়েছে, তবে জিনিসপত্রগুলো বেরোয়নি। আমি সাইডে পড়ে গিয়ে আমার কনুইতে হালকা লেগেছে। আমার মাথাটা পুরো গরম হয়ে গেল। আমি উঠে দাঁড়িয়ে নিজেকে ঝাড়তে ঝাড়তে বললাম, আরে আপনি দেখে চালাতে পারেন না? চোখগুলো কি কপালে তুলে গাড়ি চালান নাকি? আজব লোক তো। কি সুন্দর একটা মুড নিয়ে বেরিয়েছিলাম, মুডটাই নষ্ট করে দিলেন। যত সব পাগলের দল। গাড়িটা থেকে একজন ফর্সা লোক বেরিয়ে এলো। দেখতে ভারী সুন্দর, হালকা চাপদারি, চোখে গোল গোল চশমা, সোনালি রঙের লম্বা, প্রায় 5 ফুট 9 কি 10 হবে। মেরুন কালারের হালকা টি শার্ট আর সাদা রঙের প্যান্ট পরা। সে আর কেউ না, পার্থ। আমি মুখটা দেখে আরও রেগে গেলাম। সাইকেলটার সাথে এরকম করলেন? পার্থ বলল, সরি সঞ্জনা, আমি দেখতে পাইনি। তোমার লাগেনি তো? আমি বললাম, আমার লেগেছে মাই ফুট। কিন্তু আমার ফেভারিট সাইকেলটা আপনি কি করে দিলেন জানেন? এখনই কাঁদতে ইচ্ছে করছে। আর সঙ্গে আপনাকে না ধরে মারতে পারলে খুশি হতাম। এই বল আমি মারার জন্য হাত বাড়িয়ে আবার ফিরিয়ে নিয়ে এলাম। পার্থ আমাকে অনেকক্ষণ দেখে বলল, আমি তখন পিঙ্ক কালারের ফুল হাতার টপস, কালো জিন্স আর উপরে পনিটেল করে রেখেছি। অনেকক্ষণ তাকিয়ে থেকে আনমনে বলল, বিউটিফুল। তারপর আমার চোখের দিকে তাকিয়ে বলল, তোমাকে অনেকটা আমার কাছে কেউয়ের মতো লাগছে। আমি মনে মনে বললাম, তোমার তো কাছে লাগবেই না, তুমি তো একই রূপে দুইজনেই মন দিয়ে বসে আছো। পার্থ বলল, তোমাকে সঞ্চারীর মতো লাগছে, বিশেষ করে তোমার চোখ দুটো। আমি এবার মেকি হেসে বললাম, মানুষকে সে একই রকম হতেই পারে দেখতে। আপনি কি জানেন পৃথিবীতে একই দেখতে 7 জন মানুষ থাকে? তাহলে আপনার মতো দেখতেও 7 জন থাকবে। তাহলে অস্বাভাবিক কিছু না। আমি মাথায় হাত দিয়ে চিন্তা করে বললাম, আপনি আমাদের কলেজের টেকনোলজি ডিপার্টমেন্টের টপ স্টুডেন্ট না? আপনার মুখটা না চেনা চেনা লাগছে। পার্থ বলল, তুমি সঞ্জনা, আমাদের কলেজের
ড্রয়িংয়ে ডিপার্টমেন্টের টপ স্টুডেন্ট। আমি তোমার নাম অনেক শুনেছি। এরপর পার্থ গাড়ির দরজাটা বন্ধ করে এসে আমার সাইকেলটা তুলে দিয়ে বলল, তোমাকে আমি খুব ভালো করে চিনি। এই বলে একটু হালকা হেসে লজ্জা পেল। আমি মনে মনে বললাম, আইসেন লজ্জা পাইতে। এখন আমার ইচ্ছে করছে ওকে যদি আমি ছুরি দিয়ে দুটো কোপ বসাতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু পারবো না তো। পার্থ আমার সাইকেলটা তুলে দিয়ে সাইকেলটার দিকে তাকিয়ে বলল, সাইকেলটা পুরোটা আলাদা, দেখতে পুরো ছেলেদের সাইকেলের মতো। এই সাইকেল তুমি মেয়ে হয়ে ছেলেদের সাইকেল চালাও? পার্থ আবার বলল, তুমি রেসিং করো? আমি এবার একবারে বিরক্ত হয়ে গেলাম। আমি যাই করি তাতে আপনার কি? আপনি তো আমার সাইকেলটা 12টা বাজিয়ে দিয়েছেন। তাহলে খুশি হয়েছেন? এখন আপনি আপনার জায়গায় যান।